আর ওয়াসিফ ভাই আলোচনা করবেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুল দিয়ে বরণ করার জন্য শাশ্বতীকে অনুরোধ করছি। আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত, এই প্রেক্ষাপটে আমরা কিভাবে আমাদের বাংলাদেশের এখানে যে ভায়োলেন্সের যে ধারণা বা আমরা কিভাবে ভায়োলেন্স, সহিংসতা এগুলোকে দেখি বুঝি, একাডেমিয়ায় কীভাবে আলোচনা হতে পারে, সেটি উপজীব্য করে আমরা লেকচার সিরিজে আয়োজন করেছি। এবং প্রথম লেকচার এই সিরিজের আলোচনা করেছেন সোহুল মুন্না ভাই। আজকের যে দ্বিতীয় আমাদের যে লেকচার সিরিজের আলোচনা, এটি ফারুক ওয়াসিফ ভাই উপস্থাপন করবেন। আমরা ইতিমধ্যে আরও দুটি প্রোগ্রাম আয়োজন করেছি। একটি হলো যে আমাদের জাতিসংঘ যেই রিপোর্ট পেশ করেছে, এই রিপোর্টের উপরে একেবারেই স্পেশালি করে আমরা একটা আলোচনা সভা আয়োজন করেছিলাম এবং সেটি মোটামুটি একাডেমিক আলাপই ছিল। আর আমরা দেখি যে বাংলাদেশে 1971 সালে যে জেনোসাইড ঘটেছিল, সেই জেনোসাইডের যে নানাবিধ আলাপ, একটি হলো যে আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের জেনোসাইডের এই আলোচনাটি জেনোসাইড একটি রাজনৈতিক আলাপ, এটি সত্য, কিন্তু এই জেনোসাইডকে উপজীব্য করে শুধুমাত্র রাজনীতি করেছে, ফায়দাকে হাসিল করছে। আমরা সেই রাজনৈতিক ফায়দার বাহিরে গিয়ে কিভাবে এই জেনোসাইড বন্ধ করা যায়, জেনোসাইডের একাডেমিক আলাপটা কী হতে পারে, 71-এর এই ক্ষত আমাদের আর্থসামাজিক রাজনৈতিক অঙ্গনে কী কী প্রভাব বিস্তার করছে, সেগুলো নিয়ে আমরা 25শে মার্চ যে গণহত্যা দিবস বা জেনোসাইড ডে, সেটি উদযাপন উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। আমরা আজকে এই আলোচনায় যিনি আলোচক হিসাবে আছেন, তার কাছে তিনি আলোচনা করবেন মূলত অভ্যুত্থান পরবর্তী যে পলিটিক্যাল কালচার এবং বাংলাদেশের ফিউচার কী হবে সেই সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা পেশ করবেন। আমি কথা আর বৃদ্ধি না করে আমরা সরাসরি আলোচকের কাছে যাব এবং আমরা তার আলোচনা শুনব। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের প্রাকৃতিক এবং রাজনৈতিক দুই জায়গায় তাপপ্রবাহ চলছে এবং এই ওঠানামাটা আমাদের আরও হয়তো অনেক দিন যাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার এটা বোধহয় দ্বিতীয় বক্তৃতা। এর আগে সাংবাদিকতা বিভাগের সাথে একটা সেমিনার আমরা করেছিলাম। আর আজকে যে ধরনের কথা বলছি, এই ধরনের আলোচনা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একটা করি। সেটা একটু ভালোই সেখানে প্রতিক্রিয়া সৃষ্টি করে, অনেকের সেটা গ্রহণ করতে অসুবিধা হয় এবং ওই আলোচনাটা আরেকটু বড় করে বাংলা একাডেমিতে নববর্ষ বক্তৃতা হিসেবে আমি দিই, যেটা শিরোনাম ছিল জাতীয়বাদের দ্বন্দ্ব সমাসে বাংলা বর্ষের ধর্ম পরীক্ষা। তো বিশ্ববিদ্যালয় তো আসলে ক্লাসরুমে যেটা হয় এক ধরনের জ্ঞান বিদ্যা চর্চা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে জ্ঞানের চর্চা আর সমাজের প্রয়োজন, এটার মধ্যে ব্যবধান অনেক বেশি। একটা তো হচ্ছে যে আমাদের চিন্তা করতে একটা দারিদ্র্য আছে। আমাদের মৌলিক অনেকগুলো চিন্তা ভাবনা আসলে আমরা যথেষ্ট পরীক্ষা না করে মুখস্থভাবে ব্যবহার করে যাচ্ছি অনেক বছর। নতুন জ্ঞান এসে সেটা সেই জায়গাটাকে নবায়ন করে নাই। আরেকটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে যে ধরনের শিক্ষকতা, যে ধরনের বিদ্যা, যে ধরনের বুদ্ধিজীবিতা বিশ্ববিদ্যালয় ছিল, সেটা অনেকে চাইলেও বলতে পারতেন না এবং অনেকে এটার মধ্যে আত্মসমর্পণ করে ফেলেছেন। ফলে আমরা দেখি যে আমাদের বুদ্ধিজীবীদের পক্ষে সমাজ কি চায় সেটা তাদের কণ্ঠে, তাদের জবানে আসে না। তাদের দৃষ্টি ভবিষ্যৎকে দেখতে পায়ও না এবং দেখাতে পারেও না। তাদের কাছে কোনো পূর্বাভাস ছিল না যে 2024 এরকম হবে। আমরা কিছু লোক, অল্প লোক এই কথাটা বলে যাচ্ছিলাম, অনেকটা পলিটিক্যাল সোশিওলজি জায়গা থেকে, যে একটা নতুন উঠতি মধ্যবিত্ত শ্রেণী এসেছে এবং সে একটা নতুন রাজনীতি, রাষ্ট্র ধ্যান ধারণা নিয়ে পরিবর্তন করবে। এমনকি একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়েই সেটা যে আসবে, সেই কথাটা আমার মধ্যে 18 সাল থেকে ছিল। বদরুদ্দিন উমর এই কথাটা অনেকবার বলেছেন। আজকে যারা আমরা অনেকে এই অভ্যুত্থানের বুদ্ধিজীবী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের একটা অংশ কিন্তু সে সময় তারা ওই বৃহৎ আওয়ামী বাঙালি জাতীয়তাবাদী ভাবাদর্শ, সেটাকেই নানানভাবে সেই বাগানই তারা সেচ দিয়েছেন, জল ছিটিয়েছেন।
ফলে একটা সংকট দেখা যাচ্ছে যে অভ্যুত্থানকে ধারণ করবে বা তাকে বুদ্ধিভিত্তিকভাবে বুঝবে এবং সেটার তত্ত্ব, সেটার দৃষ্টিভঙ্গি, সেটার পক্ষের যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, এই কাজটা নাই। এবং না থাকার ফলে এটা এমন একটা অভ্যুত্থান হয়েছে যেটার হেজিমনি, মানে একটা দাপট রাজপথে সে দেখাতে পারে, ওই যে গ্রামসিয়ান অর্থে যে হেজিমনি এবং ডমিনেন্স, সে মাঝে মাঝে ডমিনেন্স দেখাতে পারে রাজপথে, কিন্তু তার পক্ষে যে জনসম্মতি, তার যে নীতি নৈতিকতা, তার যে যুক্তি, সেটা কিন্তু সমাজের সব স্তরে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। না পারার ফলে একটা এই অভ্যুত্থানের অর্জনও এবং তার নেতৃত্ব দানকারী শক্তি উভয়ই এটা ঝুঁকির মধ্যে পড়ে আছে এখনও। এবং এই কাজটা আসলে বিশ্ববিদ্যালয়ের থেকে আসবার কথা ছিল, কারণ পুরনো যে সাংস্কৃতিক মহল যেগুলো আমরা দেখেছি, তারা তো এক ধরনের ফ্যাসিবাদের রাজনৈতিক অপরাধী শুধু না, তারা ক্রিমিনাল, তারা লুটপাট এবং হচ্ছে নির্যাতন, বঞ্চনা, অন্য শিল্পীদের, এমনকি তার শিক্ষার্থীদেরও, সেটার দ্বারা তারা নিজেদেরকেই অবান্ত, তারা দেউলিয়া এবং তারা তামাদি। সেখান থেকে এটা কিছু আসার কথা না। তাহলে এটা যে অন্য জায়গা থেকে আসবে, যে আরেকটা প্রধান বিরোধী দল, তাদের অবস্থা হয়েছে যে লালনের গানের মতো, যে থাকতে রতন ঘরে একই বেহাত আজ আমারই। সে তার নিজের যে রাজনৈতিক বা ঐতিহাসিক যে পুঁজি, সেটা অনেক ক্ষেত্রেই যেটাকে আমরা জাতীয়তাবাদী দল বলে চিনি, সে তার জাতীয়তাবাদটা কোথায় আওয়ামী লীগ থেকে আলাদা, এবং সে জাতীয়তাবাদ কিভাবে তার ইতিহাসের অতীত এবং ভবিষ্যৎকে দেখাবে, সেটা আজ পর্যন্ত তাদের বুদ্ধিজীবীরা করে উঠতে পারেননি। অথচ পণ্ডিত লোক কিন্তু সবচেয়ে বেশি ওই দলে, মানে আপনি তালুকদার মনিরুজ্জামান রাষ্ট্রবিজ্ঞানী, এমাজউদ্দিন আহমদ বা আফতাব আহমেদ, কামাল সিদ্দিকী বা কবিদের মধ্যেও যদি ধরেন, পাবেন। আওয়ামী লীগে তো মুনতাসির মামুন ছাড়া বা এরকম 2-4 আনিসুজ্জামান ছাড়া কিন্তু আসলে ওই অর্থে মৌলিক গবেষণা করার লোক খুব বেশি নাই। মুনতাসির মামুনের গবেষণাকেও মৌলিক বলা যায় না। আনিসুজ্জামান যে গবেষণা করেছেন সেটা তো করেছেন সেই পাকিস্তান আমলে, তারপরে তার আর নতুন কোনো কিছু দেখা যায় না। তো তারপরেও তাদের এই রাজনৈতিক প্রকল্পটা এই বিএনপির বুদ্ধিজীবীদের থেকে এখনও পর্যন্ত আসেনি। তা আমি এই যে সমস্যাগুলো, এগুলোর কিছু মানে কোথা থেকে আসছে সেটার কিছুটা একটু দেখাবার চেষ্টা করব। মানে আমরা বাংলাদেশের যেদিন জন্মের আগে থেকেই আমাদের উপর এমন কিছু জিনিস চাপিয়ে দেওয়া ছিল, সেটা কখনো সংস্কৃতির নামে এসেছে, কখনো ধর্মের নামে এসেছে। সভ্যতার সংঘাত তত্ত্ব, যেটা বার্নার্ড লুইস 80-র দশকে তিনি বলেছিলেন, সেটা কি পরে হচ্ছে হান্টিংটন শায়ার তিনি আরও বড় আকারে নতুন করে ফেরত আনলেন 90-এর পরে, সোভিয়েত ইউনিয়নের পরে। তো সেই সভ্যতার তত্ত্ব যে সংঘাত, সেটা কিন্তু আমাদের উপরেও বর্তায়, কারণ এখানে আর্য অনার্য, এখানে মানে এলিট বাঙালি জাতীয়তাবাদ এবং সাধারণ কৃষকদের যে সংস্কৃতি, এই দুই সভ্যতার একটা দ্বন্দ্ব এখানে আগে থেকে ছিল, জমিদারি আমলে ছিল, 19 শতকে ছিল। যেটা দেখা যাবে যে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা যখন যে জাতির ধারণা তৈরি করছেন, তখন সেখানে নিম্নবর্গের মানুষ, জনজাতি, নিম্নবর্ণের হিন্দু এবং কৃষক, অধিকাংশ তখন যারা বাঙালি মুসলমান কৃষক, তারা সেই জাতির খুবই হচ্ছে গরিব অংশীদার, তাদেরকে নামকা ওয়াস্তে রাখা হচ্ছে, কিন্তু জাতির যে মডেল দাঁড় করানো হচ্ছে সেটা অবশ্যই নেসেসারিলি সেটা হচ্ছে আর্য উচ্চবর্ণ। ফলে জাতির যে মানে জাতীয় সভ্যতা, যখন আপনি এলিট উচ্চবর্ণকে জাতি দ্বারা জাতি গঠন করবেন, তখন আপনি আপনার অতীতকেও আপনি সেভাবে খুঁজে বের করবেন। আপনি এমন 1000 বছরের বাঙালি জাতীয়তাবাদ বানাবেন যেখানে শুধুমাত্র অল্প কিছু কৃতিত্বকেই বড় করে দেখানো হবে, এবং ওই যে বাঙালি জাতীয়তাবাদের কৃতিত্ব আসলে বেশি কিছু দেখাবারও নাই, তারা আসলে দেখাতেও পারে না। যে তাদের বাঙালি জাতীয়তাবাদ 19 শতকে শুরু হয় এবং বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধ দিয়ে শেষ হয়ে যায়। এর আগে আপনি যদি চর্যাপদের আমলে যান, তাহলে কি বলবে যে সেখানে একটা বৌদ্ধদের উপর গণহত্যা করেছিল এই বাঙালি হিন্দু সাম্রাজ্য? বা আপনি যদি সুলতানি সময় যান, তো তাহলে তো মানে ওই বাঙালি জাতীয়তাবাদের চোখে ওটা হচ্ছে পরাজয়, ওটা অন্ধকার যুগ। ফলে তার কিন্তু আসলে দেখাবার কিছু নাই। সে পুরো হিস্ট্রিকে অ্যাকোমোডেট করা, হিস্ট্রিকে হচ্ছে মানে ব্যাখ্যা করা এবং সেটাকে ধারণ করাটা তার জন্য খুবই অসুবিধা ছিল। ফলে ইতিহাস চর্চাটা তাদের কারণে আর আগায়নি। এবং এই ইতিহাস আপনি সেই নিহারঞ্জনের ইতিহাস বা যদুনাথ সরকারের ইতিহাস দেখবেন যে সেখানে কিছু জমিদারদের কথা আছে,
কিছু রাজপুরুষের কথা আছে, কিন্তু একটা রাষ্ট্র হিসেবে যে বাংলা অঞ্চলে, কারণ ইতিহাস তো রাষ্ট্র ছাড়া, হেগেলের যে ইতিহাস সেটা রাষ্ট্র, তার কেন্দ্রে থাকে রাষ্ট্র, মানে একটা রাজনৈতিক ক্ষমতা যে একটা অঞ্চলের উপর হচ্ছে তার প্রাধান্য জারি করে এবং সেইখানে তার অনেক অর্জন সে দেখায় যে ওই রাষ্ট্রের মাধ্যমে আমরা এই অর্জন করেছি। যেমনি ব্রিটিশ রাজ, ব্রিটিশ সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এছাড়া তো তারা সভ্যতা ক্লেম করতে পারে না, ফলে তাদেরটা হয়ে যায় দ্বারা এই সভ্যতা, আর জনগণেরটা থাকে শুধু সংস্কৃতি। যে কারণে শুধু জনগণের সংস্কৃতির কথা আসে, কৃষক সভ্যতা বলে কিছু আলোচনা আসে না। আমরা দেখাবো পরে যে কী অর্থে এখানে একটা কৃষক সভ্যতাও বিকশিত হয়েছিল। তো এই যে সভ্যতার দ্বন্দ্ব একটা ছিল, আমাদের উপর বাড়তি আর একটা হচ্ছে সংঘাত চাপিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে সাংস্কৃতিক সংঘাত। এবং আপনি 19 শতক থেকে এসে আপনি মানে বাংলাদেশে যেটাকে বলা হচ্ছে রেনেসাঁ সাহিত্য, যারা সে সাহিত্যের প্রধান পুরুষ, নারী তো নাই, নারী ওই সময় একজনই, যিনি বেগম রোকেয়া। এবং রোকেয়া হচ্ছে তার যে এই বর্ণবাদী জাতীয়তাবাদ, তার বিপরীতে তার যে মানে যে নারীস্থানের ধারণা, এই প্রথম একটা ইউটোপিয়া আসছে পৃথিবীতে। মানে পশ্চিম আমরা ভার্জিনিয়া উলফ, তারপরে এনাদেরকে আমরা বলি নারী জাগরণের প্রতিকৃত, কিন্তু তারা তখনও পর্যন্ত নারীর কেন্দ্রিক একটা রাষ্ট্র বা একটা ধ্যান ধারণা, একটা পদ্ধতি, সেটা কিন্তু কেউ চিন্তা করার সাহস করেন নাই। ফলে রোকেয়ার এই জাতীয় মানে নারীস্থান, সে কিন্তু এই বর্ণবাদী জাতীয়তাবাদকে খারিজ করে, সে কলোনিয়ালিজমকে খারিজ করে, কারণ তার ওখানে সে ওই প্রথম একটা স্বাধীনতার ধারণা আসছে। আমরা বলি যে স্বাধীনতার ধারণা সন্ত্রাসবাদী আন্দোলনের সময় থেকে শুরু, কিন্তু রোকেয়ার নারীস্থান তো একই সঙ্গে একটা স্বাধীন রাজ্য, সেখানে কলোনি নাই, সেখানে জাত প্রথা, বর্ণবাদ এগুলো নাই, সেখানে আশরাফ প্রথা নাই। তো ফলে রোকেয়াকে আমরা ওই যদি আলাদা রাখি, রোকেয়া ওদিকে কলকাতা বা শিক্ষিত মহলে, আর হচ্ছে এই কুষ্টিয়া লালন, যে এই এম্পায়ারের ভিতরে একটা আরেক ধরনের মুক্তির চিন্তা করে। কিন্তু এর বাইরে যে সাহিত্য বোধগুলো তৈরি হলো, রাজা রামমোহন থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র হয়ে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ পর্যন্ত, দেখা যাবে যে তারা রাজনৈতিক কোশ্চেনকে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে ব্যাখ্যা করছে। যখন আপনি গণশিক্ষার প্রশ্ন আসে, যখন পূর্ব বাংলার মানুষের অধিকাংশের রাজনৈতিক স্বাধীনতার কথা আসে, তখন ওই প্রশ্নটাই আসে যে এরা তো শিক্ষার যোগ্য না, এরা শিক্ষা হলে আনরুলি হয়ে, শরৎচন্দ্র পর্যন্ত গণশিক্ষার বিরুদ্ধে ছিল, যে এরা তো আর মানে শাসন মানবে না, এরা তো শিক্ষার উপযুক্ত এখনও হয় নাই। যখন পূর্ব বাংলা আলাদা করে বঙ্গভঙ্গর মধ্য দিয়ে পূর্ব বাংলাকে একটা আলাদা প্রদেশ করা হলো, তখনও একই যুক্তি যে এরা তো নিজেদের স্বাধীন করার যোগ্য না। ঠিক ব্রিটেন যেটা বলতো যে ভারতীয়রা, আফ্রিকানরা, লাতিন আমেরিকার লোকজন, তারা নিজেদেরকে সভ্য রাষ্ট্র চালাবার যোগ্য না, তাদের হয়ে এই দায়িত্বটা আমাদের নিতে হচ্ছে, তাদের যে সিভিলাইজিং মিশন। তা আমাদের এখানেও এই সংস্কৃতির জায়গায় এটা কেন যোগ্য না? কারণ এরা নিম্ন সংস্কৃতির মানুষ, এদের সঙ্গে উচ্চ ধারণা, উচ্চ চিন্তা এগুলো তাদের মধ্যে আসে না। এখন এই যে সাংস্কৃতিক রাজনীতি, এইটা শুরু হওয়ার আগে কিন্তু তাদের আরেকটা জিনিস ডিফাইন করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে যে সংস্কৃতি আসলে কি। আমরা তার আগে হচ্ছে কৃষ্টি শব্দটার সঙ্গে মানুষ পরিচিত ছিল, লেখালেখির মধ্যে এই কথাটা আসতো যে কৃষ্টি, এবং কৃষ্টি ইংরেজি কালচার থেকে এগ্রিকালচার, এবং কালচার তো আসছে কৃষি থেকে। কৃষকের জীবনটাই হচ্ছে কালচারের ভিত্তি, তেমনি কৃষ্টির মধ্যে গোড়ায় আছে কৃষি। এবং আমরা দেখব যে এই কৃষির মধ্য দিয়ে এই অঞ্চলে সত্যিকার অর্থে সাংস্কৃতিক পরিবর্তনগুলো হয়েছে। এই অঞ্চলটা একটা আদিবাসী জনজাতি, জলাভূমি, জেলে, কারিগর, এদের সমাজ, তাঁতি। এবং তাঁতিদের বিষয়টা খুব আরও ইন্টারেস্টিং, যে আমাদের এখানে দার্শনিক কবিদের বেশিরভাগই কিন্তু তাঁতিদের থেকে আসছে। আপনি যে তুর্কি ফিল্মগুলো দেখলে সেখানে দেখবেন যে কামার, মানে পুরা রাসান বলয়, রাসান থেকে তুর্কি বলয় পর্যন্ত যারা হচ্ছে খুব ভাবুক লোক, দেখা যেত তাদের মধ্যে থেকে, কামারদের ভেতর থেকে সেটা আসতো। আর আমাদের অঞ্চলে এটা আসছে তাঁতিদের ভেতর থেকে, লালন, কবির থেকে শুরু করে মানে যত রকম আপনি দেখবেন যে ওদের ভেতর থেকে সমাজ সংস্কারক বা এরকম বাউল, দার্শনিক, এই ধরনের লোকজন এসছে। তো যাই হোক, এই যে কৃষক কারিগরের সমাজ, এই সমাজটা তো অনাদিকাল থেকে এখানে ছিল না। কারণ এই পূর্ব বাংলা, যেখানে এই অঞ্চলটা জলাভূমি, অরণ্য এবং দুর্গম, এখানে
আবাদের একটা বিকাশ ঘটা শুরু করলো, যেটা মানে সুলতানের আমলে এসে। কারণ মুঘলদের একটা প্রয়োজন ছিল কৃষি বিস্তার করা, কারণ কৃষি বিস্তারের মধ্য দিয়ে রাজস্ব আদায় হবে, খাজনা আদায় হবে এবং এম্পায়ার শক্তিশালী হবে। ফলে সে নতুন নতুন বসতি স্থাপন করাটা তার একটা কাজ ছিল, যে মানুষজনকে বিনা খাজনায় জমি, যে তুমি 20 বছর বা 50 বছর খাজনা দিতে হবে না, তুমি আবাদ করো, তারপর থেকে তুমি দিবা। এবং ওই রিচার্ড ইটনের যে কাজ, যে রাইজ অফ ইসলাম ইন বেঙ্গল ফ্রন্টিয়ার, উনি ওটা দেখাচ্ছেন যে এখানে 1400 সালের পর থেকে অনেক বেশি করে নতুন নতুন আবাদ হচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসছে, তাদের সাথে আসছে হচ্ছে মানে একদল নতুন করে, মানে ওয়েস্টে আমরা যেটা দেখি যে গরিব লোকেরা পশ্চিমে চলে যাচ্ছে আবাদ করার জন্য, বা ইংল্যান্ড, আয়ারল্যান্ড বা এসব অঞ্চল থেকে মানুষজন নতুন খুঁজে পাওয়া মহাদেশ আমেরিকায় চলে যাচ্ছে হচ্ছে জমির লোভে, কারণ এখানে তার জীবনযাপন চলে না। তো এরকম একটা মাইগ্রেশন কিন্তু আমাদের অঞ্চলে এসেছিল, যে এবং তারা আগে তো আমরা দেখেছি সৈন্যরা এসেছে, তুর্কি আফগান সৈন্যরা এসেছে, কিন্তু 1500 শতক থেকে নতুন ধরনের লোকজন আসা শুরু করলো, যাদেরকে আমরা পরে আবিষ্কার করব, বা যাদের নাম পরিচয় হবে পীর হিসেবে। তারা তাদের সাথে হিন্দু মুসলিম নির্বিশেষে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সঙ্গে যারা আসতো, স্বাভাবিকভাবেই তারা গরিব, অনার্য, নিম্নবর্ণের হিন্দু সমাজে আসতো, কারণ অন্যদের তো এটা প্রয়োজন ছিল না। কারণ তখন তো এই অঞ্চলে ইসলামাইজেশনটা এত বেশি ছিল না যে জনগণের একটা অংশ, বড় অংশ মুসলমান। ফলে তারা যাদেরকে নিয়ে আসছে জমি দেওয়ার লোভ দেখিয়ে, তারা তো স্বাভাবিকভাবেই অমুসলিমই হবে। এবং এটা কিন্তু মঙ্গল কাব্যগুলোতেও দেখা যায় যে এখানে দেবী কালী, কখনো মনসা, কখনো তারা হচ্ছে বলে দিচ্ছে যে অমুকের সঙ্গে চলে যাও। তো এরা এসে এখানে বনবাদার কেটে তারা যে আবাদগুলো প্রতিষ্ঠা করলো, সে আবাদের মধ্য দিয়ে কৃষির বিস্তার ঘটলো এবং একটা নতুন করে কৃষি সমাজ আসলো, যে কৃষিটা ঠিক আগে এখানে ছিল না। আমাদের এখানে যে কৃষিটা এর আগে কিছু কিছু অঞ্চলে ছিল, সেটা অনেকটা জুম চাষ ধরনের ছিল, যেটা সেচ নির্ভর ছিল না। ফলে এরা যখন এই নিম্নভূমিতে যখন যে ধান চাষ শুরু করলো, এই ধান চাষের প্রযুক্তি আসতেছে কোথা থেকে, যে কোদাল, লাঙ্গল, এই শব্দগুলো যদি বাংলা ভাষা খুঁজি, এগুলো কিন্তু ইন্দো চায়না, মানে ভিয়েতনাম, লাওস, মায়ানমার হয়ে তা এই অঞ্চলে আসছে, যেটাকে বলে ওয়েট রাইস, এই সেচের ধান। তো ফলে একটা যখন গ্রাম সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, ওই গ্রাম সমাজে নতুন রকম সমাজ সংগঠন তৈরি হচ্ছে এবং নতুন অনেক ধরনের রীতি তৈরি হচ্ছে। সেই রীতিগুলোর একটা যদি বলা যায় এরকম, যে ডেকচি তত্ত্ব, যে লোকজন এক ডেকচিতে রান্না হচ্ছে এবং সবাই খাচ্ছে, যেখানে একজনের মানে অন্য জাতের পানি বা স্পর্শ বা ছায়া পর্যন্ত মারানো যেত না, সেখানে তারা এক ডেকচিতে রান্না করছে। সেখানে তারপরে মুসলমানরা কাঁধে কাঁধে, বলে না কাতার সোজা করুন, কাঁধে কাঁধ, মানে কাঁধে কাঁধ ছোঁয়াতে হবে। ওই যে ছোঁয়াছুঁয়ির যে নিষেধাজ্ঞা, ওইটা ডিঙানো হচ্ছে, জল অচলের যে নিষেধাজ্ঞা, সেটা ডিঙানো হচ্ছে। ফলে এক ধরনের সাম্যের ধারণা এখানে আসছে। এই ধারণার বশবর্তী হয়েই প্রচুর মানুষ কিন্তু এখানে সে ইসলাম গ্রহণ করছে, এবং সেই ইসলামটা গ্রহণ করছে শুধু ইসলামের যে মহান আবেদন, মহান বাণী, সেটার দ্বারা কিন্তু না, কারণ সেটার জন্য তার তো শিক্ষা দীক্ষা বা ইত্যাদি লাগবে, প্রচুর সংখ্যক মানে কি ধর্মতাত্ত্বিক লোক লাগবে যারা তাকে এটা বুঝাবে। তো যে মানুষেরা তখনও ঠিক বাংলাভাষী না, যে পীরেরা, তো তাদের পক্ষে কিন্তু ধর্মকে ব্যাখ্যা করে বোঝাবার মানে একটা সংকট রয়ে যাচ্ছিল, কারণ এই সাধারণ মানুষ সে তো তার ল্যাঙ্গুয়েজ বুঝবে না। কিন্তু তারা যে আচরণ থেকে দেখছে, যে সাম্য দেখছে, যে সারল্য দেখছে, সেটা দ্বারা তারা আকর্ষিত হতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে তার যে আবাদের মধ্য দিয়ে সে যে একটা নতুন জীবন পাচ্ছে, একটা নতুন উৎপাদন পদ্ধতি পাচ্ছে, এই পদ্ধতির কারণে সে তার প্রতি একটা পীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ফলে পীরেরা এখানে কিন্তু সভ্যতা পত্তনকারী, তারা এখানে একটা গ্রাম সমাজে নতুন ধরনের সভ্যতা পত্তনকারী এবং সভ্যতার নেতা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন। তারা একটা মানে রাজধানী থেকে অনেক দূরে, এবং যে কারণে দেখা যাবে যে দুইটা অঞ্চলে ভারতবর্ষে ইসলাম বা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলো, যেখানে ধর্মান্তর অনেক তীব্র হলো, বড় আকারে হলো, সেই দুইটা অঞ্চলে কিন্তু মূলত কৃষি প্রধান। একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে বাংলা। ফলে যারাই তত্ত্বটা দিচ্ছেন যে তরবারির জন্য ইসলাম কায়েম হচ্ছে, এটা কিন্তু আমাদের অনেক মানে হুজুরেরা খুব গর্বের সাথে বলেন যে ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে ইসলাম কায়েম হচ্ছে। এটা কিন্তু সে তার নিজের যে সত্যিকার যে ম্যাজিক,
তার যে নতুন জীবন ব্যবস্থা দেওয়ার যে নেতৃত্ব দেওয়া বা সেই রকম একটা সাম্যের আদর্শ ধারণা তার সামনে হাজির করা, এইটার কথা বাদ দিয়ে তারা যখন তরবারির কথা বলেন, সেই তরবারি তত্ত্ব কিন্তু একই সঙ্গে ওই যারা ইসলাম বিদ্বেষী তাদের ধারণাকে প্রতিষ্ঠা করে যে ইসলাম বহিরাগত এবং দখলদার। ফলে ওই এক্ষেত্রেও ওই একই জিনিস যে আমি আমার সম্পদ, আমার অর্জনটাকে আমি নিজে ফেলে দিচ্ছি, ওই যে থাকতে রতন ঘরে কি বিহাত আজ আমারে। এবং এই ঘটনাটা এখনও চিন্তার মধ্যে অনেকে রয়ে গেছে। কিন্তু আমরা উল্টা দিকে যেটা দেখতে পেলাম যে তরবারি তত্ত্ব বনাম এই ডেকচি তত্ত্ব যদি দেখি, তাহলে ডেকচির ভেতরের যে সব কিছু একটা একাকার হয়ে যায়, সেখানে চাল ডাল মাংস যা থাকে একাকার হয়ে যায়, এটা একটা অন্য ধরনের মেল্টিং পট হয়ে ওঠে। এখন আমেরিকানরা বলে যে আমেরিকা হচ্ছে একটা মেল্টিং পট, সেখানে সাদা কালো ইহুদি খ্রিস্টান মুসলমান তো এখনও কম, আগে তো একেবারেই ছিল না, তারা এসে ওখানে মিলেমিশে একটা মহান আমেরিকান ন্যাশন তারা তৈরি করেছে। কিন্তু আমরা দেখি যে ওই মেল্টিং পট মানে তো মেল্টিং মানে একটা হালুয়া হয়ে যাওয়া, কিন্তু ওই হালুয়াগুলোর দলা দলা, একটা খ্রিস্টান দলা একটা ইহুদি দলা, বা সেটা মাঝে মাঝে মিলে যায়, কিন্তু সাদা কালো দলা আলাদা থাকে। এশীয় আফ্রিকান ইসলাম বিদ্বেষ সেটা সেখানে প্রবল থাকে। ফলে আমেরিকার যে একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া, যে অনেক জাতি ধর্ম বর্ণ এসে সেখানে একাকার হয়ে গেছে, এই মডেল আমেরিকা সফল হতে পারেনি। তার যে প্লুরালিজম সেটা প্রমাণ করে যে সংকটটা রয়ে গেছে, নাহলে তাকে প্লুরালিজম করতে হচ্ছে কেন? মানে আমি যদি একই হয়ে যেতাম তাহলে তো আমার প্লুরাল কথাটা আনতে হতো না। ফলে আমেরিকা যে মেল্টিং পট হতে ব্যর্থ হয়েছে, সেই ঘটনাটা কিন্তু সফল হচ্ছে এই পূর্ব বাংলায়, যেখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষরা এসে একটা কৃষিভিত্তিক ব্যবস্থার ভিতরে মিশে গিয়ে তারা একটা ওই অর্থে সর্বজনীন সংস্কৃতি তৈরি করছে। এবং যে কারণে দেখা যাবে যে এই পূর্ববঙ্গে বর্ণাশ্রম প্রথাও কিন্তু অনেক দুর্বল। মানে আপনি যত পশ্চিমে যাবেন, এমনকি 19 শতকও ব্রাহ্মণ আনতে হতো বিদেশ থেকে, মানে আরও দক্ষিণ ভারত থেকে বিভিন্ন, মানে এই যে লক্ষণ সেনের গল্প, উনিও তো কাশ্মীর থেকে আসা, এরপরে কর্ণাটক থেকে আসছে। তো এই যে বহিরাগত কমলা সুন্দরীর গল্পে যে কাশ্মীরের রাজপুত্র এসে এখানে আশ্রয় ছদ্মবেশে থাকছে এই কৈবর্ত বিদ্রোহের সময়, ওইটাও তো প্রমাণ করে যে মানে যে এখানে এরা ছিল বহিরাগত। ফলে এখনও বাংলাদেশের সমাজে আপনি ব্রাহ্মণের পরে কিছুটা কায়স্থ পাবেন, তারপরে একদম শূদ্র, মানে চতুর্বর্ণ যেভাবে যেই অনুপাতে থাকার কথা, যেটা পশ্চিমবঙ্গে যেভাবে থাকে ওই বর্ণ পিরামিড, আমাদের এখানে বর্ণ পিরামিডটা এরকম না। দেখা যাবে কিছু ব্রাহ্মণ, তারপর নিচে সব শূদ্র। তার মানে এই ব্রাহ্মণটা বাইরে থেকে আসা, এসে বাকিদেরকে তারা শূদ্র বলে ঘোষণা করে নিজেদেরকে স্থান দিয়েছে। তো আমি যে জায়গাটা বলছিলাম যে এই যে কৃষি আবাদ বিস্তার, তার মধ্য দিয়ে একটা সমৃদ্ধি আসা, তার মধ্য দিয়ে একটা বাণিজ্য বিস্তার ঘটানো, এবং আমরা যে একটা সমুদ্রমুখী জাতি, যে এখানে যে নৌ বাণিজ্য, এখানে যে নৌকা তৈরি করা হচ্ছে, এবং একটা বড় অঞ্চল জুড়ে এখানে আমাদের নাবিকেরা, বা যেটা পরে খালাসি আমাদের দক্ষিণাঞ্চল, যেটা বরিশাল, ভোলা, নোয়াখালী, চিটাগাং, এই অঞ্চলের মানুষের যে এই বাণিজ্যিক বিস্তার। কারণ কৃষি যখন একটা উদ্বৃত্তের জায়গায় চলে যায়, তখন সেটা সে বাইরে রপ্তানি করে, কারণ সব তো আর খেয়ে শেষ করা যায় না। ফলে এই কৃষি বিস্তার ঘটতে গিয়ে যে একটা একাকার হলো, একটা এজমালি সংস্কৃতি তৈরি হলো, সেটাই কিন্তু পূর্ব বাংলাকে আলাদা করলো। এবং সে আলাদা শুধু নদী দিয়েই যে পদ্মার এপার ওপার দিয়ে আলাদা হয়নি, সংস্কৃতিরও একটা নদীর খাত আছে, যে খাতের এপার ওপারটা কিন্তু এখনও আমরা দেখব যে আলাদা। দুই বাংলার সংস্কৃতি এক হতে পারছে না। তাহলে এই যে কৃষি সংস্কৃতি, এবং ওই সময় দেখা যাবে যে বাংলা ভাষার বিকাশটা ঘটছে। কারণ আপনি এটা আমাদের সবার জানা কথা, কিন্তু এগুলো আমরা যদি হিসাব না মেলাই না অনেক সময়, যে বাংলা ভাষা প্রথম কোথায় বিকশিত হয়েছিল। আমাদের সাহিত্যের ইতিহাসে দেখবেন বেশি বলা হচ্ছে 19 শতক থেকে, কলকাতা থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। কিন্তু আসলে তো বাংলা সাহিত্যের একটা বড় জায়গাটা হচ্ছে যে কোনো সাহিত্য তার ধর্ম সাহিত্যটা তার মাতৃভাষা হচ্ছে কিনা। সাহিত্যের শুরুটা এভাবেই হয়েছিল, লাতিন সাহিত্যটাও এভাবেই বিকশিত হয়েছিল। ইংল্যান্ড যখন রোমান সাম্রাজ্যে মানে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে দাঁড়ালো, তখন তার প্রয়োজন হলো একটা ইংরেজি ভাষায় বাইবেল লেখা, কারণ এইটা তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে এবং রোমান ক্যাথলিসিজম থেকে আলাদা থাকার স্বার্থে তার দরকার। ফলে এখানেও সুলতানরা যে কাজটা করলো, তারা কিন্তু ধর্মশাস্ত্রগুলো, যে সুলতানি আমলে বাংলা ভাষা হচ্ছে রাজদরবারে প্রবেশ নিষিদ্ধ ছিল, এটা ছোট লোকের ভাষা, এটা অপবিত্র ভাষা। আমাদের অনেক একটা সময় আমরা দেখেছি যে পাকিস্তান আমলে অনেক ইসলামিস্ট চিন্তা বা নেতারাও এটা মনে করতেন, ওই যে ব্রাহ্মণ্যবাদী চিন্তার মতো, যে বাংলা হচ্ছে ছোট লোকের ভাষা বা অপবিত্র ভাষা। কিন্তু ওই সুলতানারা কিন্তু এই ভাষাকে মর্যাদাটা দিলেন,
রাজদরবারে কবিরা বাংলা ভাষায় কাব্য রচনা করলেন, পৃষ্ঠপোষকতা পেলেন। এবং আগে যেটা বলা হতো যে একটা কথা আছে যে কাশী দেশে রায় বেশে আর বামুন ঘেঁষে, এই তিনে সর্বনেশে। কারণ কাশীদাসে রায় বেশে, বামুন ঘেঁষে, এই তিনে সর্বনেশে। কাশীদাস তিনি মহাভারত অনুবাদ করেন, তুলসীদাস রামায়ণ অনুবাদ করেন বাংলায়, আর বামুন ঘেঁষেকে হচ্ছে চৈতন্য, যে বামুনের সঙ্গে মানে জাতপাত মানে না, সে বামুনের মানে ঘেঁষে বসে। তো মানে বামুনকে সে ওই মর্যাদাটা দিতে চায় না, সে পৈতা পড়তে চায় না। বামুন ঘেঁষে মানে সে স্পর্শের যে রাজনীতি সেটা বাতিল করছে। ফলে ব্রাহ্মণরা এই প্রবাদ চালু করলো যে কাশীদেশে রায় তুলসীদাসে এই বামুন ঘেঁষে, এই তিনে সর্বনেশে। এইটা হচ্ছে যে ওই অংশের কথা, যে অংশ বাংলা বিদ্বেষী, কারণ এরা বাংলা এটা অনুবাদ করেছে, এরা পাপী। কিন্তু আমরা দেখব যে ওই সময় কিন্তু আমাদের অনেকগুলো বড় বড় কবি, সেটা যেমন মুকুন্দরামও আপনি পাবেন, আপনি শাহ সগীর, তারপরে হামজা, অজস্র মুসলিম কবি, হিন্দু মুসলিম দুইভাবেই যারা বাংলা সাহিত্যের ছাত্র তারা আরও ভালো করে জানেন যে আপনি দেখবেন দুই দিকেরই লোকজন আছে যারা মানে এই বাংলা ভাষা সাহিত্য রচনা শুরু করছে। এবং এই রচনার মধ্য দিয়ে যে অনেক প্রবাদ আজকে আমরা মানে অবলীলায় ব্যবহার করি, অনেক প্রবাদ, অনেক শ্লোক, তারপর অনেক রূপকথার গল্প, বাচ্চাদের যে ঠাকুমার ঝুলির গল্প, এই গল্পগুলো কবে জন্মেছে? এই গল্পগুলো তো ওই সময়ের জন্ম। এগুলো স্মৃতি থেকে পরম্পরাক্রমে অনেকগুলো আইডিয়া, কাব্য, রূপক, উপমা, প্রবাদ, বুলি, এবং যেটাকে আমরা বলি লোক সংস্কৃতি বা লোকসঙ্গীতের মধ্যেকার যে গল্পগুলো, কারণ প্রত্যেকটা অনেক গানই তো গল্প থাকে, এই গল্পগুলো কিন্তু ওই কৃষি বিস্তারের সময়, কারণ ওই সময় নায়ক হচ্ছে যে জঙ্গল, দেখবেন যে নায়কদের মধ্যে শিকারি পাওয়া যাচ্ছে যে জঙ্গল ক্লিয়ার করে। আপনি জার্মান রূপকথাতেও পাবেন, ইউরোপে পাবেন, কারণ ইউরোপে এই জিনিসটা ছিল যে জঙ্গল কেটে যারা করছে তারা হচ্ছে নায়ক, শিকারি। ওই যে হান্টসম্যান অ্যান্ড দ্য মানে প্রিন্সেস, এরকম অজস্র রূপকথা পাবেন। হান্টসম্যান হচ্ছে সেখানকার একজন নায়ক, আমাদের এখানকার নায়ক হচ্ছে এই যারা আবাদ করছে এই লোকেরা। ফলে ওই রূপসী-কথার মানে মাঠে যে নায়ক, কৃষক নায়ক, যে রাখাল অথবা যে হচ্ছে জমিতে কাজ করে, সেই হচ্ছে এখানকার লোকনায়কের মর্যাদা পেয়ে যাচ্ছে। ফলে এই যে একটা জাতির ইমাজিনেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সে তার কল্পনায় কাদেরকে দেখতে পায়, কাদেরকে সে ধারণ করে। তো আমরা যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি যদি ভিত্তি বলি, তাহলে দেখা সেটার মূল গোড়াটা হচ্ছে ওই জায়গায় যে যখন এই আবাদ প্রতিষ্ঠা হচ্ছে, কৃষি সমাজ প্রতিষ্ঠা হচ্ছে, এবং সেটা হচ্ছে বাংলার প্রথম যদি বলি রেনেসা, এটা ওই আমলে, এবং তখন এই বাঙালি ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজনীতি, পার্টি, রাষ্ট্র, সংস্কৃতি, অনেক কিছু হতে পারে। ফলে যে লোকটা ইসলামী রাজনীতিতে জয়েন করে নাই, মানে আপনি আপনার বাজারে, আপনার এই যে বল্লামালী বাজারে অনেক দোকান আছে, একটা দোকানের নাম হলো ধরেন আওয়ামী লীগ, একটা বিএনপি, আরেকটা লোক ওখানে ওটা বাজার, একটা লোক নাম দিল ইসলামী দোকান। ইসলামী দোকান থেকে আপনি চাইলে আপনার সম্মতি থাকবে কিনবেন বেশি, কিন্তু ওটা একটা দোকান, আপনি টাকা দিয়ে কিনতেছেন। ফলে একটা পার্টি যখন ধর্মের নামে একটা রাজনীতির বাজারে একটা পার্টি আসে, সেটা কেবল আরেকটা পার্টি, তার সঙ্গে রাজপথে মারামারি করলে সে আপনাকে মারবে, তার মারা জায়েজ না। আর আপনি মারলে ইসলামকে মারছেন। ইসলাম তো কোনো ব্যক্তি না যে আজকে যদি বলেন ইসলাম গেল, ইসলাম তো তখন চলে যাবে না, ওই পার্টির পরাজয় মানে ইসলামের পরাজয় তো হইতে পারে। ৭১ পাকিস্তান পরাজিত হয়েছে, তার মানে এই অঞ্চলে ইসলাম পরাজিত হয়েছে। তো ওইভাবে যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে যে আমার মুসলমান পরিচয়টাকে আমি তখন একটা খোলা মুক্ত পরিচয় হিসেবে, সম্মানজনক পরিচয় দেখতে পাবো। অন্যদিকে আমার বাঙালি পরিচয়কে আমি বর্ণবাদ থেকে মুক্ত করে আনতে পারি, কারণ এটা এজমালি বাঙালি, এটা কৃষক বাঙালি, এটা পূর্ব বাঙালি। ফলে পূর্ব বাঙালি পশ্চিম বাঙালির মধ্যে পার্থক্য আছে। যেমন রবীন্দ্রনাথ নিয়ে আমার লেখা ছিল যে পূবের রবি পশ্চিমের ঠাকুর। পশ্চিমবাংলায় যদি বাংলাদেশ না হতো, ৫২ সালে না হতো, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের মতো দেয়ালে শোভা পেতেন, গলায় ফুল মাল্য হতো, কেউ কেউ পূজা করতো, কেউ কেউ ভালোবাসতো। কিন্তু সর্বজনীন এই ব্যাপকতা, রবীন্দ্রনাথ বাংলা ভাষার একটা প্রফেট হয়ে উঠছে। এই প্রফেট বানাইছে তো মানে পূর্ব বাংলা। ভাষা আন্দোলন না হলে, মুক্তিযুদ্ধ না হলে, সোনার বাংলাকে গ্রহণ না করলে এই রবীন্দ্রনাথ ৮-১০ জন মহান কবির একজন হয়ে থাকতেন। ফলে আমরা রবীন্দ্রনাথকে ভেঙে চলে নতুন রবীন্দ্রনাথ বানাইছি, আমরা রাজপথে রবীন্দ্রনাথ বানাইছি, আমরা মিছিলে তার গান থেকে কথা নিচ্ছি, রিফ্লেক্ট লেখা শুরু করছি। এই রবীন্দ্রনাথকে আমরা ভক্তি করি না।
এই আমাদের কাজে লাগছে। আমাদের স্বাধিকার মুক্তিযুদ্ধ আন্দোলনে রবীন্দ্রনাথ আমাদের হাতিয়ার ছিল, দেবতা ছিল না। পশ্চিম বাংলায় তো সবকিছুই হচ্ছে ভক্তি মার্গে চলে যায়। রবীন্দ্রনাথ হয়ে যান গুরুদেব। ফলে পূবের রবি আর পশ্চিমের ঠাকুর দুটো আলাদা। ঠাকুর শব্দটা যদিও তুর্কি, এক অদ্ভুত ভারতীয় গেঞ্জাম যে আপনি অমিত শাহ যে শাহবাদী হচ্ছে পারস্যের, হ্যাঁ তিনি হচ্ছে সবচেয়ে বড় হিন্দুত্ববাদী। তার যে দিল্লি ওটা প্রতিষ্ঠা করছে হচ্ছে মুঘলরা। তার যে গুজরাট যেটার ভূমিকা ছিল আরব বণিকদের। তারপরে নেহেরু, এই নেহেরু শব্দটা নহর থেকে আসছে। হ্যাঁ মানে তো আপনি ওখানে পুরো এমনকি যে হিন্দি ভাষায় আজকে বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ছদ্মবেশী উর্দু ভাষা, যেটাকে আপনি কিছু সংস্কৃত আর কিছু পদ্ধতি বদলে ওটাকে উর্দু বলে হিন্দি বলে চালাচ্ছেন। কিন্তু গান গাইতে গেলে আপনি উর্দুতে হয়ে যাচ্ছে। হিন্দি সিনেমার গান হচ্ছে উর্দুতে। বেশিরভাগ হিন্দি গান কিন্তু গুলজারের লেখা বা অন্যদের লেখা, তো শুধু লেখা বলে না, উর্দু গানের যেভাবে আবেগ প্রকাশ পায়। যেমন নজরুল বাংলা গান উনি এত পরিমাণ রবীন্দ্রনাথের চেয়ে বেশি সংস্কৃত ভাষা ব্যবহার করতেন তার গদ্যে, তার গানে। এই বিদ্রোহ কবিতা এত সংস্কৃত শব্দ, কিন্তু উনি ওটার ভিতরে গজলের আবেগ ঢুকাই দিলেন। ফলে বাংলা গানের ভিতর যে এলায় পড়া, শুয়ে পড়ার যে একটা নিস্তেজ ভাব ছিল ভক্তি গানের মতো, বাংলা গান চাঙ্গা হয়ে উঠল। এবং আপনি দেখবেন পূর্ব বাংলার, পশ্চিম বাংলার ছোটবেলা আমার মা দাদিরা শুনতো সামান্য রাতে যদি এটা নাকি গলায় স্মরণে পরে মরে। আর ওখানে ৬০ দশকের ঢাকা গান হচ্ছে পিস ঢালাই পত্রারে ভালোবেসেছি, তাজা চাঙ্গা। হ্যাঁ, উত্তম কুমার মার খায়, ঘরে পড়ে কান্না করে, আর আমাদের না ফারুক সারেঙ্গ কি কি ঘটনা ঘটায়। এটা পুরো বাংলা, কারণ এটার ভিতরে ওই জোশ, ওই আবেগ। বাংলা গানের ভিতরে যে ওই গজলের যে একটা মানে উদ্বেলতা, এইটা মানে নজরুল ঢুকালে অনেক কিছুই আছে যেটা আমরা যেভাবে একমাত্রিক মনে করি সেভাবে হয়তো দেখা যাবে। এখন আমরা যে জায়গাটা আমরা আসছি, যে এই যে সাংস্কৃতিক রাজনীতি আমাদেরকে বারে বারে ফ্যাকড়া হিসেবে আসছে। আমাদেরকে পাকিস্তান বলছে তুমি যথেষ্ট মুসলমান না, তুমি বাংলা ছাড়ো, ওইটা একটা সাংস্কৃতিক প্রবলেম। ওই লড়াই আমাদের কথা ছিল না, করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করার পর আমাদের বাঙালিদের পরীক্ষা দিতে হচ্ছে, এবং আমরা বহুকাল ভিন্ন মনে রাখলো আমাদের পাঠ্যপুস্তক। আমাদের কিছু মনে করবেন না, ইতিহাস বিভাগ, আমাদের বাংলা সাহিত্য বিভাগ, নাট্যতত্ত্ব, চারুকলা, হ্যাঁ সমাজ বিজ্ঞান, এগুলো হচ্ছে দুই রকম কলোনির অস্ত্র। একটা হচ্ছে ভারতীয় আধিপত্যের অস্ত্র, সেখানে মধ্যযুগ হচ্ছে অন্ধকার যুগ। বাংলা সাহিত্য অন্ধকার যুগ নাকি হচ্ছে সবচেয়ে উজ্জ্বল যুগ হচ্ছে সুলতানি আমলে, যখন এই রামায়ণ মহাভারত এগুলো বাংলা অনুবাদ হচ্ছে, ইসলামের বাংলা অনুবাদ হচ্ছে, কোরআনের ইসলামের গল্পগুলো, নবীর জীবনগুলো বাংলায় প্রচারিত হচ্ছে, মানুষ বাংলা ভাষায় সক্ষম হয়ে উঠছে। তো ওটা আমি তো মনে করি 19 শতকে যে বাংলা গদ্য তৈরি হয়েছে সেটার কারণে আমরা এখনো সোজায় দাঁড়াতে পারি না। কারণ এই গদ্য হচ্ছে ভক্তি, সমর্পণে, ইংরেজের আনুগত্যের গদ্য। গদ্য খুব ইম্পর্টেন্ট। গদ্য যদি আপনার স্বাধীন না হয়, আপনি আপনার সংস্কৃতি, আপনার হৃদয় স্বাধীন হবে না। ফলে আমাদের এই বাংলাকে ডিকলোনাইজ করতে হবে, বাংলা বিভাগের সিলেবাস গুলো চেঞ্জ করতে হবে। এই সিলেবাস ইতিহাস যে পড়ায়, সেই ইতিহাসটা হচ্ছে একটা হীনমন্যতার ইতিহাস। তার অর্জন গর্বগুলোকে ছোট করে দেখে। এই যে সিরাজের টাকা নিয়ে পালায় ফোর্ট উইলিয়ামে আশ্রয় নিল যে রাজা কৃষ্ণচন্দ্র, সেই তো শুরু করলো কলকাতার এই যে কি বলে কালচার চর্চা, দুর্গা পূজা থেকে শুরু করা, বাইজি নাচ, এগুলো অনেক কিছু। তা ফলে আপনার দেশ লুণ্ঠনের মধ্যে দিয়ে সংস্কৃতি গড়ে উঠছে। ডাকাতেরা এই সংস্কৃতি, ডাকাতেরা ছদ্মবেশ নিয়েছে সংস্কৃতি। ফলে আমার সংস্কৃতিটাকে বারবার ফ্যাকড়া এনে একটা হচ্ছে যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ কালচার, বাঙালি বনাম মুসলমান, তারপরে হচ্ছে কৃষক বনাম শহরে, যেমন সুশীল। আপনি যদি খেয়াল করেন একই প্যাটার্ন সবখানে পাবেন। ওরা 19 শতকে বানাইছে আলোকায়ন, এনলাইটেন্ড, আর সারা দেশে অন্ধকার, অথচ কলকাতা হচ্ছে অন্ধকার। কারণ আর বাইরে তখন সমাজ সংস্কার চলছে। এই যে ডোম, এই যে হাড়ি আন্দোলন, লালনের লালন তো বটে, কিন্তু সিরাজ সেই লালন এই সিলসিলা, অজস্র লোকধর্ম উপধর্মের মধ্যে সংস্কার চলছে। মানে তারা আর বন্য প্রথার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, তাদের নতুন নতুন ধর্মগুরু আসছে। এমনকি সেই গুরুদের একজনই তো হচ্ছে রামকৃষ্ণ যে পরমহংস। তিনি তার ওই যে সংস্কার আন্দোলনের দ্বারা গ্রামাঞ্চলে, তিনি ছোটবেলায় মুসলমান হয়েছিলেন, চৈতন্য মসজিদও আশ্রয় নিয়েছিল। তো এই যে মুসলমানের সংস্পর্শ এবং বর্ণ
প্রথা বিরোধী নিম্ন বর্ণের যে আন্দোলন, সেগুলো তারা দীক্ষিত লোকই কলকাতায় গিয়ে কিন্তু রামকৃষ্ণ পরামর্শ করছে। ফলে ওইটা হচ্ছে এনলাইটেনমেন্ট, যেটা গ্রামাঞ্চলে হচ্ছে। এখন ঘটনা কলোনি এসে কি হলো, উল্টা হয়ে গেল। কলোনিতে উপনিবেশের যুগে সব হয়ে গেল উন্নত আলোকিত, ভদ্রলোকরা থেকে গ্রাম হয়ে গেল অন্ধকার। কিন্তু এর আগে তো ঘটনাটা উল্টা ছিল। তো যাই হোক, ওরা সুশীল, ওরা ওই আদলে সুশীল বানাইলো। যে সুশীল হলো 19 শতকে কলকাতা, তখন তো ব্রিটিশ ছিল, এখন হচ্ছে এনজিও, পশ্চিমাদের ডোনার ফান্ডের দাঁড়ানো বুদ্ধিজীবী। ওরা বানাইলো সুবোধ, গিয়ে সুবোধ পালায় যায়। আমি একটা লেখা লিখছিলাম যে আমাদের সুবোধের দরকার নেই, এ তো পালায়। হ্যাঁ, আমাদের দরকার দুর্বোধ। এই যে তরুণরা দুর্বোধ, এদেরকে বুঝতে পারে না হাসিনা, এদেরকে বুঝতে পারে না রাষ্ট্রযন্ত্র। ইন্ডিয়া আগে যখন আমার বন্ধুরা যাইতো, আমরা তো ভিসা দেয় না, তারপর মানে ওদের সাংবাদিকরা বা ওদের গোয়েন্দা সংস্থার লোকেরা যদি বুঝতে চাইতো যে ঢাকার তরুণরা কারা, এরা এদের নায়ক কারা, এরা কি চিন্তা করে, ওরা এই তরুণদের স্টাডি করে 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 শাহবাগের মডেল বানাইছে। কিন্তু এইখানে যে আরেকটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে, যে তোমার বদিবে যে গোকুলে বাড়িয়েছে সে, এই গোকুলটা তারা চিনতে পারেনি। এটাই দুর্বোধ্য। আমার এই দুর্বোধ্য তরুণদের দরকার। এই দুর্বোধ্য তরুণদের আজকে এই তত্ত্বাবধায়ক মানে কি বলে ইঞ্জিনিয়ারিং সরকার, সেও সময় দিতে পারছে না। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা আবার নতুন একটা সাংস্কৃতিক ফায়দা, আমরা বাঙালি বনাম মুসলমান, হিন্দু বনাম মুসলমান, তারপরে প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল, এটা সম্পূর্ণ রং আছে। পৃথিবীর কোন দেশের বামপন্থী আন্দোলন প্রগতি বনাম প্রতিক্রিয়া এইভাবে জিনিসটা ঠিক করে নাই, শ্রেণী সূত্র ঠিক করছে, বুর্জোয়া বনাম করলে দেয়নি। আমাদের এখানে বামপন্থীদের সবচেয়ে বড় কাজ হয়ে গেল সাংস্কৃতিক কাজ করা, এবং বলা কোনটা প্রতিক্রিয়াশীল। সে মানুষের কাছে যাবে না, সে কৃষকের কাছে যাবে না, যেত 60 দশক পর্যন্ত যেত, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা দেখলাম না তারা এই কালচারাল মার্কার নিয়ে বসলো কে প্রতিক্রিয়াশীল। এগেইন সাংস্কৃতিক দ্বন্দ্ব আমাদের উপর ভাইরাস ঢুকানো হচ্ছে। এখন আর একটা আসছে যে আমরা এই অভ্যুত্থানকে আবার আমরা সংস্কৃতি বা আইডিওলজি করে আমাদের শুরুর দিকে আমি নাম বলবো না, অনেক দরবেশ, তো এক দরবেশ জেলে, আরো দরবেশ ঘুরে বেড়াচ্ছে সারা দেশে। তারা প্রথম, আমরা ফ্যাসিবাদের ব্যবস্থা বিলোপ করতে পারলাম না, আমরা বিচারের কাজ শুরু করতে পারলাম না, আমরা মতদর্শের ঝান্ডা উঠে গেলাম। প্রথমে তিনি উঠালেন, তারপরে খেলাফত আসলো, এখন তো অনেক কিছু হয়ে গেছে। আপনার ঐক্য দেখেন, যখন আপনি আইডিওলজি নিয়ে আসলেন, আবার সাংস্কৃতিক রাজনীতি করা শুরু করলেন, আপনার এখন এই জুলাই অভ্যুত্থানের শক্তি 12 ভাগে ভাগ হয়ে গেল। এখন এই কারণে মানে সাংস্কৃতিক রাজনীতি বলে বা সংস্কৃতি সমস্যা আমাদের প্রধান সমস্যা, এটা যে বলবে ধরে নেবেন সে আপনাকে বিভক্ত করতে আসছে। এটা কখনো প্রগতির নামে আসে, কখনো ধর্মের নামে আসে, কখনো জাতীয়তাবাদের নামে আসে। আমরা যে বাংলাদেশ পন্থা বলি, সেখানে আমাদের এজমানি সংস্কৃতি এটা ঠিকই আছে। এর মধ্যে যে সমস্যাগুলো আছে, এটা আপনি যদি অর্থনীতিটা আরো চাঙ্গা হয়, আপনি যদি একটু গণতান্ত্রিক ব্যবস্থা আনতে পারেন, সংস্কৃতির ভিতরে নারী বিদ্বেষ, কৃষক বিদ্বেষ, হানাহানি, ইগোইজম এগুলো কমে আসবে। আপনার যদি মেট্রো আসার পরে আগে বাসে বাসে যে লোকজন খালি গালিগালাজ করতো, সবাই যেন মানে কি বলে মেজাজ খিচিয়ে থাকতো, পারলেই খামচাতে বিটায়, মেট্রো রেলে তো সেটা নাই। আমরা বলতাম যে ঢাকায় প্রেমের গল্প হবে না, কারণ ঢাকায় গণপরিবহন নেই। কলকাতায় যাবতীয় প্রেমের গল্প শুরু হয়, দেখবেন যে ট্রামে দেখা হচ্ছে, হ্যাঁ স্টেশনে দেখা হচ্ছে, ট্রেনে দেখা হচ্ছে, শেষ ট্রেনে দুজনাতে হচ্ছে, কারণ দেখা হচ্ছে একই লোকের সঙ্গে একই প্লেস থেকে উঠতে উঠতে একদিন তার সঙ্গে আপনার কথা হবে যে কেমন আছেন, বা আজকে বাসা থেকেই জানছি আমার মা, শুরু হয়ে গেল গল্প। এখন হবে, কিছুদিন আগেও যাবতীয় আমাদের যে গল্পগুলো নতুন তরুণ লেখক লিখত, গল্প শুরু হইতো ফেসবুকে, দু একটা ঘটনা ঘটতো কফি শপে, এবং শেষে আবার ফেসবুকে। শেষ তার জগতে শহর নাই, সমাজ নাই, প্রকৃতি নাই, কিছু নেই, ঘটনা নেই, ঘটনাই কাহিনী। এখন ঘটনা ঘটতেছে, কারণ সমাজটা জেগে উঠতেছে। আবার একই সঙ্গে তো আমার যেটা কথা, যখন আপনার সমাজ এই গতিশীল থাকবে এবং যখন আপনার অপরচুনিটি গুলো থাকবে, আপনার হানাহানি সাম্প্রদায়িকতা বা আঞ্চলিকতা বা নারী বিদ্বেষ বা পুরুষের দাপট বা পুরুষ সংস্কার এগুলো কমে আসবে। আমাদের ওই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কালচারাল ফাইট, কালচারাল পতাকা তুলতে গেলে আমরা আবার ভাগ হবো। আমাদের যেমন আওয়ামী লীগ জাতীয় পতাকা দিয়ে আমাদের চোখ বেঁধে ফেলছিল, এই সংস্কৃতির যে ধুলা চোখে দিয়ে আমাদেরকে আবার বিরক্ত করা হবে। সংস্কৃতির লড়াই করতে হয় মাটিতে দাঁড়ায়। সংস্কৃতির লড়াই যদি আপনি তত্ত্ব, চিন্তা এবং ইগো দিয়ে করেন, তাহলে ওটা সংস্কৃতি না। তো এই জন্যই সংস্কৃতি শব্দটা যতবার আমি বলছি বোঝাতে পারছি না। কৃষ্টি ওটা না, কৃষ্টি মানে প্র্যাকটিস, কৃষ্টি মানে উৎপাদন।
তাহলে আপনার জনগোষ্ঠীকে আপনি কৃষকের আমরা গ্রামে ফিরে যাব না, কিন্তু ওর জীবনযাপন থেকে উঠে আসা যে আমরা ভাত যেমন গ্রাম থেকে এনে খাই, এমনি ওর ইতিহাসে যে ঘটনাগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা গল্পপূর্ণ গান গাঁথি, আমরা যদি তাদের নায়ককে তুমি কবি সন্ন্যাসী ভবানী ঠাকুর যেটা ইতিহাস করে দেখেছেন খবর আর মোহাম্মদ করে দেখেছি তার ইয়েতে কৃষ্টি এবং প্র্যাকটিস এই জায়গায় যখন যদি আমরা নিয়ে যাই, আমরা অর্থনীতি সমাজনীতি এই জায়গাটা নিয়ে যাই, আমার যে জ্ঞানের জগৎটাকে ভেঙে নতুন করে গড়ে তুলি, নতুন করে বাংলা সাহিত্যের পাঠদান শুরু করি, ইতিহাস বিভাগগুলো নতুনভাবে ইতিহাস পড়ানো শুরু করে, সমাজবিজ্ঞান অ্যানথ্রোপোলজি যদি দেশের মাটিতে দাঁড়ানো চিন্তাকে নিয়ে আগায়, আমার ধারণা বাংলাদেশ আগায় যাবে। কিন্তু যদি আমরা তা না করতে পারি, আবার যদি আমরা ওই সংস্কৃতির এই মানে মিথ্যা যুদ্ধে ছদ্ম যুদ্ধে আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের অবস্থা ওই লালনের গানটায় গাইতে হবে যে থাকতে রতন ঘরে একই বেহাত আজ আমরা। তো এটা আমাদের বারবার হয়। আমাদের দুঃখ হচ্ছে যে আমরা প্রতি এক দশকে নতুন করে শুরু করতে হয়। এক জেনারেশন চেষ্টা করে ওই বান্দরের তৈলাক্ত লাঠি হয়ে ওঠার ইতিহাসের মতো। 90 একটা জয় ধরে রাখা গেল, 24-এ আবার 2000-এ। এখন এই যে প্রতি দশকে, তার মানে আপনি নিউ স্টার্ট করতে হচ্ছে, আপনার পুঁজি নাই। আর আপনার বাবা একতলা বানায় গেছে, আপনি 2 তলা বানাইছেন, আপনার ছেলে 8 তলা বানাবে। এইটা যদি হতো, সংরক্ষণ যদি হতো, কিন্তু আমাদের এই সংরক্ষণ করতে দেয় না। আমাদের এক জেনারেশনের সঙ্গে এক জেনারেশন বিরোধ লাগানো, আমাদের এক দলের সঙ্গে এক দলের বিরোধ লাগানো, এই খেলা যা জারি আছে। এইটার বাইরে যদি আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতে এই উঠতি মধ্যবিত্ত তরুণ, এই প্রথম এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তারা শিক্ষিত, তারা ভাষা চর্চা করে, তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন স্কিল শিখে গেছে, তাদের হাতে অনেক উপাদান আছে। এরা হচ্ছে জনসংখ্যার এখন প্রায় 60-70%, এটাকে পপুলেশন ডিভিডেন্ড বলছি। এবং এরা আগেও এরকম সুযোগ আগে আসে, কারণ তরুণরা এত বেশি সংখ্যা আগে কখনো ছিল না। আবার এত বেশি সংখ্যক শিক্ষিত মানুষ আমরা আগে পাইনি। আবার 52 তরুণদের চেয়ে আমাদের এখনকার তরুণরা হচ্ছে তার আরেকটু বেশি অবস্থাপন্ন মানে তার আত্মসম্মান, তার নিজেকে ডেভেলপ করার ক্যাপিটাল আছে, কিছু খরচ করতে পারে সে কিছু, ফলে সে সংগঠন গড়তে পারে। এটা আমরা দেখছি, এটা আমি অনেক আগে খেয়াল করলাম যে যারা, এমনকি বাংলা ভাইয়ের কাহিনীতে আমি খেয়াল করছি যে এই যারা সংগঠন করলো তারা নিম্ন মধ্যবিত্তের সন্তান, ধানমন্ডির সন্তান না। এরাই নভেট আন্দোলন, এরাই কোটা সংস্কার আন্দোলন, এরাই এই 24-এ উত্থান। তার মানে তার এই সংগঠন গড়া, নেটওয়ার্ক গড়া, সেটাকে একটা ভাষা দেওয়া, আওয়াজ তোলা, নিয়ে আসা, এর যোগ্যতা তার আগের চেয়ে অনেক বেশি। কারণ এইটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, আমরা আমাদের পুরাণরা আমাদের জন্য সমস্যা। 60 দশকের জেনারেশন যতদিন না দুঃখিত, বিলয় হচ্ছে, প্রকৃতি যদি আল্লাহর হস্তে তাদের হাত থেকে আমাদের মুক্ত না করতেছে, ততদিন ঝামেলাই বাধা দেবে। এই বুড়া শয়তানগুলো, আমি সবার কথা বলছি না, একটা বুড়াই তো সবচেয়ে মানে খুব তুখর হিরো এবং হ্যান্ডসাম হিরো, সেটা হচ্ছে বদরুদ্দিন উমর। সে কিন্তু ঠিকঠাক এখন পর্যন্ত, আমি বদরুদ্দিন উমর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে চিনছিল, কোনো বামপন্থী বলতে সাহস পায়নি। উনি তো বহু আগে থেকে ফ্যাসিবাদ বিরোধী কমিটি গঠন করছে। ওনার যে আওয়ামী লীগ সহ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ, সেটা তো এখন কমন সেন্স, এটা রাজপথের ভাষা হয়ে গেছে। কারণ উনি যা বলতেন আগে, আমরা আমাদের জীবন অভিজ্ঞতা থেকে এটা শিখে গেছি। তিনি সফল। কিন্তু অন্য যে কলকাতা কেন্দ্রিক, পশ্চিম কেন্দ্রিক বা পাশ্চাত্য কেন্দ্রিক, পাশ্চাত্য খারাপ বলছি না, আমাদের এই বাইনারির মধ্যে যাওয়ার দরকার নেই, কিন্তু সেইটাকে আমাদের বিরুদ্ধে নেগেটিভ উপাদানগুলো যারা আনছে, তাদের থেকেও আমাদের একটা আল্লাহ আমাদের যাতে ওই নাজাতটা দেয়, কারণ এরা আমাদেরকে এখনো বিভ্রান্ত করবে। এবং ইতিমধ্যে যে কেউ আমাদের সুফি দরবেশ পীর সাহেবরা নেমে গেছে, আবার অন্যদিকে আরো কিছু লোকজন আছে, তারা আসলে এই 24-কে ব্যর্থ করার জন্য প্রস্তুত। এবং 24 যদি একটা সত্যিকার এজমালি বাংলাদেশ করতে চায়, তাহলে তাকে কিন্তু আইডিওলজিক্যাল কালচারাল ডিবেটের বাইরে রাজনীতিটা তারপরে সেটার সঙ্গে সার্বভৌমত্ব থাকবে, প্রকৃতি থাকবে, সবচেয়ে বড় কথা থাকবে সে হচ্ছে যে আমার আত্মবিকাশ, আমি তরুণ হিসেবে কি পেলাম, জাতীয়তাবাদ বা অন্য কোনো মতবাদের মানে আফিম আবার আমাদের যাতে বিভ্রান্ত না করে, এইটা আমার প্রত্যাশা থাকবে। আমরা আমাদের পারি নাই, আপনারা পারছেন, এই অর্জনকে নিজেরা করেন। সবাইকে অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে এই সময়টা দিলেন। আমি আমার চেষ্টাটা করলাম, আশা করি আবার দেখা হবে। এবং এই যে লড়াই, আজকেও অনেক ঘটনা ঘটছে দেশে, সামনে একটু খেয়াল রাখা দরকার যাতে আমরা আবার আত্মঘাতী ভুলগুলো না করি এবং চোখের মনির মতো আমাদের ঐক্যটাকে আমরা ধরে রাখি। 60, 70, 50, 100 যারা আমরা এখানে আছি, এটা বিরাট সংখ্যা,
কিন্তু আমরা এক জায়গায় আসি না, এটা হচ্ছে বিরাট সমস্যা। আমরা বেশি দিন একসঙ্গে থাকতে পারি না, আমরা কচুরিপানা একজোট হয়ে থাকে, কিন্তু একটু ঢেউ আসলেই তারা আলাদা হয়ে যায়। আমাদের ঐক্যটা যাতে কচুরিপানা জোট না হয়, আমাদের ঐক্য যাতে সত্যিকার অর্থে একটা মাটির বাঁধ হয়, যেটাকে ঠেকানো উচিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় এবং আমাদের এই আলোচনা পেশ করার জন্য। আমরা যদি বলি যে এই আলোচনাটি সাধারণত যেটি হয় সেমিনারের আলোচনা অনেক বেশি পলিটিক্যাল হয়, একাডেমিক ঢঙের থাকে না, কিন্তু আজকে এই দীর্ঘ সময়ের আলোচনাটি একেবারেই একাডেমিক। এবং এখানে যারা উপস্থিত আছে, আমি যদি ভুল না করি, ইতিহাস, বাংলা, জার্নালিজম, ল, এই ডিসিপ্লিনের ছাত্ররা অনেক বেশি উপস্থিত এখানে। এবং আমরা যেভাবে ইতিহাস এখানে পড়ি বা সাহিত্যকে যেভাবে দেখি বাইনারিতে, হয় এ পক্ষে নয় ও পক্ষে, এর বাহিরেও যে ইতিহাসকে দেখা যায়, পাঠ করা যায়, এবং আপনাদের সাথে যে বিভিন্ন সময় আলাপ, আমরা বিভিন্ন প্রেক্ষাপট হয়েছিল, তো সেটি আরো অনেক বেশি মজবুত হলো। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে বোঝাপড়া, যে ইতিহাসের বাইনারি, এই আলাপের বাহিরে যে ইতিহাসকে দেখা যায়, আমাদের সমাজ রাজনীতিকে আমরা দেখতে পারি, আলাপ করতে পারি, তো এই জন্য আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা আহ্বানও করে রাখছি যে যদি এর পরে কখনো সময় হয় যে ঘরে ফেরার, আপনার একটা খুব ভালো টার্ম আছে যে ঘরে ফেরার, যেটা ডিকলোনাইজেশনের বাংলা অনুবাদ, যে ঘরে ফেরার আন্দোলন বা যে কোনো একটা ভাবে দেখতে পারি, যদি আমাদেরকে এরকম আবার একটা স্বল্প সময় এরকম দেন, আমরা আপনার কাছ থেকে এই আলোচনাটি শুনবো একেবারেই এরকম দীর্ঘ সময় ধরে একাডেমিক আলাপটি, যে ঘরে ডিকলোনাইজেশনের প্রক্রিয়াটা কি। আমরা যারা ইয়াং আছি বা আমরা যারা তরুণ আছি, যারা মনে করি যে আমাদের এই সমাজটাকে নতুন করে ভাবা দরকার, কাজ করা দরকার, এবং আমাদের লোকালাইজেশন যেটি, নিজস্বতা যেটি আছে, সেই প্রেক্ষাপটে আপনি আলাপ করবেন, সেই অনুরোধটি করে রাখছি। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, প্রশ্ন করতে চান কিনা? বিরাজ, প্রিয়াঙ্কা, প্রথমত আমি একটা কোশ্চেন করব। আজকের যে ব্যাপারটা ছিল, যে মেন থিম, যে অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, দেশভাগের পরবর্তী 52, তারপরে হচ্ছে 6 দফা থেকে শুরু করে গণঅভ্যুত্থান, তারপরে স্বাধীনতা আন্দোলন 71। তো বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে আমরা দেখি স্বৈরশাসন আন্দোলনও যদি দেখি 88-তে বা 89, সেগুলো হয়েছে, কিন্তু সমস্যা আবার 24-এ এসেও ঘটলো। তো আন্দোলন হচ্ছে, স্বৈরশাসন আসছে, আবার আন্দোলন হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন কেন দেখতে পারি না? সমস্যাটা আসলে কোথায়? এরকম তো না যে এবার প্রথম আসলো, আমরা তো দেখছি এরশাদ ছিল, হুসেন মোহাম্মদ এরশাদ, তারপরে আবার আসলো এই 24-এ। এই 24-এ আন্দোলন করলো কারা? সেই ছাত্ররা। 88-র দিকেও সে সেম, কিন্তু পরিবর্তন কেন হচ্ছে না? মানে ভবিষ্যতে কি পরিবর্তন হবে এরকম? দেখো, আরো একটা প্রশ্ন একবার নিয়ে নিই। হ্যাঁ, আরো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন একসাথে উত্তর। হ্যাঁ, লাবণী শুরু। বাংলাদেশের সাংস্কৃতিক সংঘাত বাংলাদেশের ভবিষ্যতে ইসলাম ধর্মকে সংকটে ফেলার কোনো সম্ভাবনা আছে, নাকি নতুন করে উত্তরণের পথ দেখাবে? মানে কোনটা কোন ধরনের সম্ভাবনা? আচ্ছা, এই তিনটে একটু প্রথম থেকে পরিবর্তন, আসলে তো পরিবর্তন হচ্ছে, সেটা কখনো নেগেটিভ পরিবর্তন, কখনো পজিটিভ পরিবর্তন। মানে আমরা 90-এর আগে যে বাংলাদেশ বা 2000-এর আগে যে বাংলাদেশ, সেখানে তো নাই আসলে। এখন পৃথিবীতেই একটা সংকট হচ্ছে যে আপনার মানে অর্থনীতি এবং বেসিক অনেকগুলো ঘটনা, এটা কোনো অঞ্চল বা দেশ নিয়ন্ত্রণ করে না।
গ্লোবাল ইকোনমি, এগুলো গ্লোবাল কিছু তারা পাওয়ারফুল ইনস্টিটিউশন, এবং তার সঙ্গে যে আমেরিকা বা আমেরিকা ইউরোপ কেন্দ্রিক যে তাদের কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণ করে। ফলে আপনার পরিবর্তন হবে কোথায়? আজকে যদি আমি এমন এক বাণিজ্য ব্যবস্থা করি যেখানে আমার শ্রমিকের মজুরি গার্মেন্টসে অনেক বেশি হবে, বিদেশি লোনগুলো যেগুলো আমাকে গছানো হয়েছে মহাজনী ব্যবস্থার মতো, আমি ওই লোনগুলো অস্বীকার করবো যে তুমি আমাকে করণী করছো, তুমি আমাকে শোষণ করছো, তারপর আবার IMF এর নামে ঋণ দিয়ে আমার ইনকাম প্রতি বছর নিয়ে যাচ্ছ, এগুলো আমরা বাতিল করবো। আমার যদি যে টেকনোলজিগুলো পাওয়ার কথা, কপিরাইট আর ইত্যাদির কারণে ওগুলো আমি পাই না, তাহলে আমি কখনোই কম্পিটিশনে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে তাদের সঙ্গে কম্পিটিশনে পারি না। এগুলো আমরা যদি এই লগুলো অস্বীকার করার ক্ষমতা হতো, তাই কিন্তু আমার পরিবর্তন হতো। এখন মুশকিল হচ্ছে গ্লোবাল প্রবলেমগুলো লোকাল, কিন্তু সমাধানটা গ্লোবাল। এই গ্লোবাল বিশ্বায়ন নামক এই সিস্টেমটা, এটা যদি নতুন করে দাঁড় করানো না যায়, কোনো একক রাষ্ট্র আসলে খুব বেশি দূর যেতে পারবে না। এবং পৃথিবীর সমস্ত রাজনীতিবিদদের সমস্যাটা হচ্ছে এই যে তারা মুখে অনেক প্রতিশ্রুতি দেয় সমাধান, কিন্তু তারাও ভালো করে জানে যে গ্লোবাল অর্ডার চেঞ্জ না হইলে লোকাল অনেক সমস্যা আছে। না কৃষকের সমস্যা, এই যে পুঁজিবাদী ব্যবস্থা কৃষককে বিনাশ করার নীতিতে আছে, তার পরিবেশ, তার যে উৎপাদন, তার যে সার লাগে, তার যে প্রযুক্তি লাগে, এগুলো এমন দুর্মূল্য করে রাখা হয়েছে যে কৃষক আসলে বিলীন হবে একটা সময়। আর এগুলো বৃহৎ কোম্পানির হাতে এই ল্যান্ডগুলো চলে যাবে। তো এই যে গ্লোবাল অর্ডার, বিশ্ব ব্যাংক, IMF এবং গ্যাপ চুক্তি সহ আরো যা যা কিছু তারা করে ফেলছে, এগুলা না ভাঙলে আপনি লোকালি অনেক কিছু সমাধান করতে পারবেন না, যেটা রাশিয়াও পারবে না, চীনও পারবে না। ফলে তারা এখন গ্লোবাল সাউথ নামে আরেকটা জিনিস করা শুরু করছে। সেটা এক নাম্বার, যে এই লড়াই গ্লোবালিও চলছে। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশের শাসক শ্রেণীর চরিত্রটা, মানে খাসলতটাই হচ্ছে প্রধান সমস্যা। কারণ সে হচ্ছে একটা যারা উৎপাদনকারী শ্রেণী না, যেমন কৃষক উৎপাদন